নমস্কার, আমি শাওলি। আমি আর মহু আবারও চলে এসেছি আপনাদের কাছে। আমরা যখন যে সমস্যায় পড়ি, আমাদের মনে যখন যা প্রশ্ন জাগে, সেই সমস্ত প্রশ্নের আমরা উত্তর খুঁজি মায়ের যাপন কথায়, মায়ের বলে যাওয়া কথায়। সেভাবেই আমরা এগোনোর চেষ্টা করছি। আজকে সেই রকমই আর একটা প্রসঙ্গ টানছি যে হ্যাঁ, বলতে পারেন এটা আমরা যে স্টুডিওর কাজ ছেড়ে এখানে বসে দুজনে মিলে গপ্প করছি তার একটা জাস্টিফিকেশান দিচ্ছি বলতেই পারেন। তবু আর কি নয়, ঠাট্টা নয়। আমি সরাসরি কি বলতে চাইছি সেই কথায় আসি। শ্রী শ্রী মায়ের কথা বইটি থেকে একটু পড়ি, তাহলে বোঝা যাবে, মানে তাহলে আমি বোঝাতে পারবো আসলে আমরা কি বলতে চাইছি। সরোজবালা দেবী লিখছেন যে তিনি একদিন এসেছেন, তো মা বললেন যে চলো এখন ঠাকুরের বই একটু পড়বে। সরলাটি বোর্ডিংয়ে চলে গেছে, অন্যদিন সে পড়তো। পড়তে পড়তে সাধনের কথা, দর্শনাদির কথা উঠল। মা তখন বলছেন, এই গোলাপ, যোগিন এরা কত ধ্যান জপ করেছে, এসব আলোচনা করা ভালো। পরস্পরেরটা শুনে ওদেরও এতে মতি হবে। ওদেরও বলতে তিনি নবাসনের বউ, ঢাকার বউ, এই সমস্ত আরও যারা মহিলারা ওখানে ছিলেন তাদের কথা বলছেন। দর্শনের কথা উঠলে মা অনেক কথা চেপে গেলেন, সব কথা বললেন না। সকলের সামনে সেসব বলবেন না বলেই বোধহয় চেপে গেলেন। নলিনী বললেন, পিসিমা, লোকের কত ধ্যান জপ হয়, দর্শন স্পর্শন হয় শুনি, আমার কিছু হয় না কেন? তোমার সঙ্গে এতদিন যে রইলুম, কই আমার কি হলো? তখন মা কি বলছেন? মা নলিনীকে বলছেন, ওদের হবে না কেন? খুব হবে। ওদের কত ভক্তি, বিশ্বাস। বিশ্বাস ভক্তি চাই তবে হয়। তোদের কি তা আছে? নলিনী বলছে, আচ্ছা পিসিমা, লোকে যে তোমাকে অন্তর্যামী বলে, সত্যিই কি তুমি অন্তর্যামী? আচ্ছা, আমার মনে কি আছে তা তুমি বলতে পারো? মা একটু হাসলেন। নলিনী আবার শক্ত করে ধরলেন। তখন মা বললেন, ওরা বলে ভক্তিতে। তারপর বললেন, আমি কি মা, ঠাকুরই সব। তোমরা ঠাকুরের কাছে এই বলো। হাত জোর করে ঠাকুরকে প্রণাম করলেন নিজেও। তারপরে বললেন, তোমরা ঠাকুরের কাছে এই বলো যে আমার আমিত্ব যেন না আসে। বুঝতেই পারছেন, এই যে মা বলছেন যে একটু আলোচনা করতে হয়, ভক্তির কথা আলোচনা করতে হয়, পরস্পরের থেকে শুনে সেটা আসে। এবং শেষে বলছেন যে বলো, ঠাকুরের কাছে হাত জোর করে প্রণাম করে বলো যে আমার আমিত্ব যেন না আসে। হ্যাঁ, তো এই যে আজকের দিনে এই আমি ভরা জগতে, সারাক্ষণই আমাদের প্রদর্শনের জগতে, শো বিজনেসটা, এই শোবিজ এখন তো স্টেজ থেকে ঘর, হয়তো বেডরুম পর্যন্ত ঢুকে গেছে। সেই জন্যই এত সেপারেশন, সেই জন্যই এত ছোট ছোট জগৎ, সেই জন্যই বোধহয় মি টাইমেরও প্রয়োজন হয়। আমরা অতটা জানি না, কিন্তু যে কারণেই হোক না কেন আমাদের ধারণা যে এই যে আমাদের এখন সব জায়গায় আমার প্রয়োজন, এটা আমার কথা, আমার বলা, এইটা বোধহয় উনি বলছেন যে হাত জোর করে এটা বলো যে আমার আমিত্ব, ওই আমি ব্যাপারটা যেন না আসে, এটা চাইতে হবে। এটা না চাইলে আসবে না। অর্থাৎ মন থেকে ওটার জন্য প্রস্তুত করতে হবে। কিভাবে প্রস্তুত করব, কেন মা এটা বলছেন, এতে কি হবে, সেই নিয়েই আজকে দেখি আমরা কিভাবে আমাদের কতটা আলোচনা করতে পারি। হ্যাঁ, আমিত্ব ছাড়া। হ্যাঁ, আমার এখানে প্রথমেই মনে আসছে মহুয়া, ঠাকুর কিন্তু বলেছেন যে আমি রাখবে, আমি ছাড়বে না। ছোট্ট একটা এখানে যে ঠাকুর এও বলেছেন, ওটা দাস আমি হতে হবে। ওই আমিটা দাস আমি, মানে ভক্তের আমি আর এমনি আমির মধ্যেও তফাৎ আছে। এবং ভক্ত আমি হতে হতে যে আমিটা দাস আমি আগে হও, তারপরে তো আমি তুমি সব মিলেমিশে এক, ওটা পরের স্টেপ একদম। আমি ছাড়া যায় না। তুমি দেখো যে যত মানে একেবারে ঠাকুর বলছেন নির্বিকল্প সমাধি পর্যন্ত না পৌঁছালে আমি একটা সূক্ষ্ম আঁশের মতো, একটা সূক্ষ্ম সরু সুতোর মতো হলো আমি একটা থাকবে, মানে আমি বসে আছি, এই অস্তিত্বটাও তুমি নিজে ফিল করতে পারছো। এই যতক্ষণ নিজের অস্তিত্ব ফিল করতে পারছো ততক্ষণ তো তুমি আমি। কারণ নুনের পুঁটলি তো আগে সাগরে গিয়ে দিতে হবে, তবে তো নুনের পুঁটলি মিশবে 100 বার। এখন ঠাকুর চলতে ফিরতে নিজেকে বলতেন যে এই দেহটা একে বলো, এ বলে বলতেন।
এটা তো একটা সাধন মার্গের একেবারে কিন্তু সর্বোচ্চ ঠাকুর স্তর। ঠাকুর তেমনি ওই এটাও তো জায়গায় বলেছেন যে সারে গামা পাধা নিতে বেশিক্ষণ থাকা যায় না, না, আবার নেমে নেমে আসতে আসতে হবে। হয়। ঠিক, তো ওই আমিহীন অবস্থায় যদি একজন সারাক্ষণ ধরে বসে থাকে, তো তাহলে তার দ্বারা সৃষ্টি সংসারের কোনো কাজকর্ম হবে না, চলবে না। তো সে তো মানে জাস্ট একটা ওই ঝরা পাতার মতো, তাও পাতাটা মানে পাতার যতক্ষণ অস্তিত্ব ততক্ষণ সেটা একটা পাতা বলেই তুমি বলছো, তুমি তো ওটাকে ওই ধুলো বালি ইটকাট পাথর কিছু বলছো না, ওটাই বলছো। অস্তিত্ব থাকলে আমি থাকবেই। থাকবে। একমাত্র অস্তিত্বহীন অবস্থা দুভাবে আসতে পারে, এক হচ্ছে মৃত্যু, আর এক হচ্ছে নির্বিকল্প সমাধি। এই নির্বিকল্প সমাধি তো এই মৃত্যুর মতোই লক্ষণগুলো ফুটে ওঠে। হ্যাঁ, তো তার মানে জীবনের বাইরে না বেরোলে, মানে পার্থিব জীবনের বাইরে না বেরোলে আমিহীন হওয়া যায় না। যায় না। এবার সেখানে মা বলছেন যে তোমরা হাত জোর করে বলো যে আমার আমিত্ব যেন না আসে। এখানে আমিত্ব মানে স্থূল অহংকারকে বোঝাচ্ছেন। আমি জাজ, আমি এত ভালো গাইয়ে, আমি একটা কোম্পানির এমডি, আমি এই মানে এই যে যেগুলোতে অহংকার আসে, কারণ এই যে মানুষ যে কাজটা করে সেই কাজটাও দেখবে যে সেই কাজটা ভালো পারে, তার সেই কাজটা নিয়ে বা তার সেই জিনিসটা নিয়ে একটা অহংবোধ, মানে এটা খুব স্বাভাবিক। কাউকে দেখতে ভালো হলেও সে আর বাকি পাঁচজনের দিকে তাকিয়ে দেখবে যে তাকে কেউ দেখছে কিনা। এটাও কিন্তু একটা ইগো সব সময় অলওয়েজ কাজ করে। তো এই অহংবোধটা ছাড়তে গেলে, যে কোনো বিষয়ে যে আমি শ্রেষ্ঠ নই সেইটা ছাড়তে গেলে আমিত্ব না ছাড়লে হবে না, মানে সেটা থেকে বেরোতে গেলে আমিত্ব না ছাড়লে হবে না। এখানে আবার তোমার বৈষ্ণবদের মতে আছে যে মহাপ্রভু যেটা বলে গিয়েছিলেন, তৃণাদপি শুনিছে না, তার মানে একেবারে ঘাসের থেকেও নিচু। এইটা হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়ের এটাই সাধনা, যে ওই জায়গায় কি করে নামানো যায়। দেখবে একবার মানে প্রকৃত বৈষ্ণব যারা, কোনোভাবে তুমি তাকে রাগাতে পারবে না, তাতেই বোঝা যায় যে প্রকৃত বৈষ্ণব। মানে তাকে যতই গাল মন্দ মান অপমান, তাকে মারধরও করো, সে রাগবে না, ওই হাত জোর করে হাসবে। তাকে দেখে রেগে ফুটিপাটা হয়ে আছে, তাকে রাগানো যাবে না। এই যে প্রকৃত বৈষ্ণবের লক্ষণ, বৈষ্ণব রাখবেন। কিন্তু এটা তো এমনি এমনি আসে না, তাকে সেই আমিটাকে মুছতে হবে, এবং তাকে তো সেই সাধন মার্গে যেতে হয়েছে। কিন্তু আমরা তো গৃহস্থ সন্ন্যাসী হয়ে থাকতে চাই, এরকম সংসারে থাকবো পাকাল মাছ হয়ে, যে কাদার মধ্যে থাকবো, গায়ে কাদা হওয়াটাই তো, সেটা হওয়াটাই তো কৃষ্ণ সাধনা, যথেষ্ট গৃহস্থ সন্ন্যাসী হয়ে থাকবো। তো এই আমিত্ব ছাড়তে হলে যেটা ঠাকুর বলছেন যে নিজেকে নিয়ে অহংকার করো, কিন্তু আমি ওই, কিন্তু আমি কেন এই, সেটার এবার পেছনে কারণটাতে এসো। আমি তার সন্তান বলে আমি এরকম, আমি রাজপুত্র বলেই আমার এই 7তলা বাড়ির উপরতলা পর্যন্ত ওঠার অধিকার আছে। আমি যদি মন্ত্রীপুত্র হতাম তাহলে আমি হয়তো দোতলা পর্যন্ত উঠতে পারতাম, তার বেশি নয়। আমি রাজপুত্র, তার মানে অহংকারটা তোমার পুত্রকে নয়, অহংকারটা রাজবংশে জন্মেছো বলে, তোমার পেছনে রাজা আছে বলে তুমি রাজপুত্র হতে পেরেছো। পুত্র, মন্ত্রীপুত্র পুত্র, কোটাল পুত্র পুত্র, কিন্তু পেছনে যেহেতু রাজা নেই বলে তাদের অধিকারটা নেই। তাহলে তোমার সেভাবে দেখতে গেলে অহংকারটা হচ্ছে ওই রাজার প্রেক্ষিতের। তুমি দেখো যে মানুষ যদি যুক্তি দিয়ে বোঝে না, আমার অহংকার আমি এই চেয়ারটায় বসে আছি বলে, আসলে এটা আমি নয়, চেয়ারটার জন্য আমাকে এই কাণ্ড করছে, আমাকে নিয়ে আমার জায়গায় অন্য কেউ এসে বসলে যে বসবে তার, যে মুহূর্তে আমি চেয়ার থেকে সরে যাচ্ছি আমাকে কেউ মনেও রাখবে না। এটা তো আমাদের নেতা মন্ত্রীরাও বোঝে না, যেটা কনস্ট্যান্ট, যে কারণে বলে ইলেকশনে এই গদি উল্টে যাওয়া, হ্যাঁ উল্টে যাওয়া, একদম মানে আমি যতক্ষণ চেয়ারে আমাকে মানতে বাধ্য, তাহলে সম্মানটা আমার নয়, চেয়ারের সম্মান, এটা তো খুব ন্যাচারাল। এবার এই ব্যাপারটা যদি, আর আমি আর চেয়ার তো এক নই, আমি তো আজীবন এখানে বসে জন্মাইনি, আমি আজীবন থাকতেও পারবো না। এটা যদি খুব মানে সিম্পল যুক্তি দিয়ে কেউ বোঝে, তাহলে তার অহংকারটা কিসের জন্য, ওটার জন্য মানছে। হ্যাঁ, আমি আজকের এর বলে, মানে আমি আজকের পদের বলে আমি অমুক পোস্টটা হোল্ড করি, এই চেয়ারের বলে আমি অমুক পোস্টটা হোল্ড করি, তো তাহলে সেই পোস্ট উপযোগী যা নেচার বা যেটা দেখানোর আমাকে সেটা দেখাতে হবে। কিন্তু ভেতরে ওইটা জানতে হবে যে আমি নই চেয়ার। এইটা যদি সংসারের ক্ষেত্রে হয়,
না, এটা যেটা বড় জিনিস হয়, তো একটা সংসারের ক্ষেত্রেও তো মানে ওই একই জিনিস রিপিট হচ্ছে একটা ছোট প্রেক্ষিতে। তো তাহলে আমি যদি আজকে ভালো গান করি, আমি যদি আজকে দেখতে ভালো হই, আমার আজকে দেখতে ভালো, আমার আজকে 30 বছর 32 বছর বয়স আমাকে যেটা দেখাচ্ছে, আমার যখন 60 বছর বয়স হবে আমি তো এটা থাকবো না। তো এবং সেটা আসবেই অবধারিত। একদম একদম। তো তাহলে আমার কিসের অহংকার জাস্ট 30টা বছরের জন্যে? আমার যেই 40 পেরোবে আমার মুখে বলি রেখা দেখা দিতে আরম্ভ করে দেবে, তখন তার সেই সৌন্দর্য থাকবে আসবে না। মানে আমি যেটা দেখছি সেটা তো কন্টিনিউ নয়, মানে সেটা তো কন্টিনিউ করবে না, সেটাই তো শেষ কথা নয়, চিরন্তন নয়, কোনো জিনিসই ইটারনাল বলে কিছু হয় না সবটাই। এবং আমি এটা মানে মানুষ আরো বোকা যে আমি এটা দেখছি যে আমার মাকেও দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু তিনি সেটা হয়তো 40 বছর অবধি রাখতে পেরেছেন, তারপর আর পারেননি। তার মাকে দেখতেও খুব সুন্দর ছিল, এগুলো চোখের সামনে দেখছি, তা সত্ত্বেও আমি ভাবছি আমার এই রূপটা থেকে যাবে। এটা তো একটা সম্পূর্ণ অন্য ব্যাপার, যেটা হলো মানে আমিত্বটা এই কারণেই যায় না, যত মায়া আষ্টে পৃষ্ঠে বেঁধে থাকবে তত আমিত্ব ছাড়া যাবে না। এবং এখানে এই যে এই আমিত্ব ছাড়তে গেলে দেখো এই যুক্তিগুলো থাকলেই হলো, কিন্তু মানে সবসময় যে তাকে দারুণ একটা আধ্যাত্মিক পার্সন হতে হবে নো। শুধু সত্যিটাকে ফেস করতে হবে। আধ্যাত্মিক মানুষ হলে বা সুবিধেটা কি হয়, তিনি যদি প্রকৃত আধ্যাত্মিক মানুষ হন তাহলে তার মায়াটা তাকে এভাবে বেঁধে রাখতে পারে না। ঠিক আছে, আমি আজকের এরকম, কালকে আমি এরকম নই, তার মানে এটা নয় যে আমি মরে গেলাম, আমি তো একটা কোনো না কোনো একটা আমি তো আছি। তো তিনি যেটা মানে অ্যাজ ইট কামস এই ব্যাপারটা ওটা ওইভাবে নিয়ে নিতে পারেন। তাকে প্রবাহ মানে ঝড় যেদিকে নিয়ে যাচ্ছে তিনি ওইখানে গিয়ে, এবং এমন নয় যে বাধ্য হয়ে গেছেন, মানে তিনি এদিকেও যেরকম ছিলেন ওদিকেও সেই একই রকম আনন্দেই থাকেন, মানে সেটা তাকে কোনো কেটা এফেক্ট করে না। আমরা একদিন আলোচনা করছিলাম যে আজকাল তো শপিং মলে ঢুকলেই সবাই স্যার আর ম্যাডাম শুনতে অভ্যস্ত, দেখবে তো তাহলে কি আমরা না, এটা একটা হয়েছে আজকাল, দেখবে আমরা বড় বেশ কিছু শব্দ না বুঝেই খুব ভুলভাল ইউজ করে ফেলি। হ্যাঁ, তো এই যে স্যার, এই স্যার কথাটার আসল অর্থটা কি, সেটা কাকে বলবো? যেমন সেলিব্রিটি কাকে বলে? যাকে আমরা, যার জীবনটাকে আমরা সেলিব্রেট করি, যার জীবনটা একটা উৎসবের মতো, একটা সেলিব্রেশনের মতো। আমরা খুব ছোট ছোট সংকীর্ণ অর্থে টেনে এনে বড় শব্দগুলোকে ছোট ছোট খাঁচার মধ্যে শব্দের অপমান, হ্যাঁ, শব্দগুলোকে আমরা খুব খাটো করে ফেলি, এবং এই খাটো পরিবেশে খাটো জিনিসকে, বড় জিনিসটাকে চেপে চুপে ঢুকিয়ে তার বড়ত্বটাকে নষ্ট করে সব কিছু আমরা ঘেঁটে করছি, যার ফলে তো সেই কারণে আমরা যদি ওই যে আজকে আমাকেও যদি কেউ ঢুকতে গেলে শপিং মলে এটা বলে, আরে আমি তো বাড়িতে বসে জানি আমি কিভাবে বাঁচবো না, কিন্তু তাতে ওদের সুবিধাটা যেটা হচ্ছে যে আমরা ওই গ্যাসে উঠে কিছু একটা কিনে নিই 2500 টাকা, মানে 300 টাকার জিনিসটা 2500 টাকায় কিনে নিই, সেটা একটা কিনে নিয়ে আসছি, সেটা কিন্তু আমি বলছি যে ওটা তো একটা কমার্শিয়ালাইজিং এর দিক, ওটা আর একটা অন্য জিনিস, কিন্তু আমি মানে সবটাই হচ্ছে তোমার ইগো ফুলিয়েই তো করা হচ্ছে। এবং আমরা জানছি এটা ভুল জিনিস, আমি সেটা নয় বলেই যখন সে সেটা বলছে তখন আমি একটা আত্মশ্লাঘা বোধ করছি, ওইটার জন্যই আমি করছি। হ্যাঁ, যে আমি নই আজকে, যদি যেটা আমাদের ন্যাচারাল আসবে সেটা যখন বলবে তাতে কি এসে গেল? যেহেতু একটা শব্দ আছে না, কোট আনকোট আঙুল ফুলে কলা গাছ, মানে ওই মানে এই শব্দগুলো কত আজকাল হয়তো এগুলোর ব্যবহার অনেকেই জানে না, কিন্তু এই কথাগুলো তো আমরা ছোটবেলা থেকে শুনেছি, এগুলো তো একটা মানে ছিল বলেই সেই সময় এগুলো এত ব্যবহার হতো। কারণ আমার মনে হয় আমাদের আরও আগের জেনারেশন অনেক বেশি এইগুলোর ক্ষেত্রে সচেতন ছিলেন, কারণ আছে, কারণ তাদের হাতে এত মিডিয়া ছিল না, তাদের এত মানে তারা পুরো পৃথিবীর সঙ্গে তো কানেক্টেড ছিল না, তাদের কাছে এত ইনফরমেশন হাতে আসতো না সবসময়। এটা একটা ঘটনা, আমরা মানছি, সারাক্ষণ আমাকে কেউ না কিছু বেঁচে যাচ্ছে, এবং যেটা বলছে আমাকে সারাক্ষণ কেউ না কেউ আমার ইগো স্যাটিসফাই করে যাচ্ছে, কারণ তাকে আমাকে ওই জিনিসটা গছাতে হবে বলে। এবং তুমি আরেকটা জিনিস দেখো যে আমাদের বড় হয়ে ওঠাটা যে সময়, সেই সময় মানে এত বেষ্টি কেন্দ্রিক তো ছিল না, আমরা আমিটাকেই চিনতে পারতাম না, 5টা ভাই বোন এই মানে নিজের না হলে তুতো, মানে সমষ্টির মধ্যে একটা মানুষ বেশিক্ষণ থাকলে সে বেষ্টিটা ভুলে যায়।
আমরা তো সমষ্টি মানে এখনকার জেনারেশনকে আমরা সমষ্টি দিতে পারছি না, জয়েন্ট ফ্যামিলিও দিতে পারছি না। তো কাজে আমরা বেষ্টি হিসেবেই তাকে বড় করে তুলছি, যে জন্য আমরা তো একদম একটা শিশু জন্মের পর থেকেই তো আমি হয়ে দাঁড়াচ্ছে, মানে তাকে আমি করে তোলা হচ্ছে, যে কারণে আমরা অনেক কিছু ভাগ করে খেতে শিখেছি, পেতে শিখেছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের পরের জেনারেশনকে সেই ভাগ করে নেওয়াটা শেখাতে দিতে পারিনি। আমরা জিনিসটা লাইফে তাদের আমরা ডিরেক্ট মানে তাদের তো আমরা কি বলবো মানে লাইফে তাদের প্রতিদিনের প্র্যাকটিসে সেটা আনতে পারি, যে কারণে আমরা তাদের একটা পুটলি তৈরি করছি, এবং যার পুটলি যত মানে যার বাঁধনটা যত আলগা হবে তার তো আমিটাও তত আলগা হবে না। এটার জন্য মানে সবকিছুর জন্য একটা প্র্যাকটিস আছে। ধরো যাদের সেই সময়টা নেই, বসে বসে ধরো এখন আধ্যাত্মিক কথা শুনলেই যে আমি চলে গেল তা হয় না, একেবারেই হয় না। ওই ঠাকুর বলতেন না যে যতক্ষণ গঙ্গা স্নান করছে ওই পাপগুলো গাছে আছে, এবার উঠে হাঁটতে হাঁটতে যখন বাড়ি ফিরবে সেগুলো ঝুকঝুক করে গাছ থেকে নেমে পড়বে। তো ব্যাপারগুলো সেরকমই হয়। তো একটা যদি রেগুলার প্র্যাকটিসের মধ্যে, সবটাই তো প্র্যাকটিস, রেগুলার প্র্যাকটিসের মধ্যে দিয়ে তুমি দেখো, তুমি যদি একটা অ্যালবাম দেখো, তোমার প্রত্যেকটা বছরের ছবি একদম জন্ম থেকে এখনো পর্যন্ত যদি একদম পুরো লাইন বাই লাইন মানে পাতায় গাঁথা থাকে, তুমি নিজেই নিজের চেঞ্জটা বুঝতে পারবে না যে তুমি কোথায় স্টিক করবে। ওটাও কিন্তু তুমি 3 বছর বয়সে যে ছিল হয়তো হামা দিচ্ছে, সেটাও তুমি, যে স্কুলে যাচ্ছে রোগা পাতলা পেটকা একটা, সেটাও তুমি, এটাও তুমি। যে তুমি তাহলে কাকে নিয়ে অহংকার করবে? তুমি যদি এটাকে নিয়ে অহংকার করো তাহলে তুমি ওইটাকে তাহলে ভুল বলছো। আবার তোমার পরের যে বছর হবে সেখানেও তুমি যদি পরপর জিনিসগুলো রকমভাবে রাখা থাকে, তাহলে একটা মানুষ নিজের চেঞ্জটা যদি নিজের চোখের সামনে দেখতে পায় না, তাহলে কোথায় স্টিক করবে মানুষ বুঝতে পারবে না। এবং আলটিমেটলি প্রত্যেকটা বইতেই দেখা যায়, এবং প্রত্যেকটা ধর্মে আমি জানি না আছে কিনা, কিন্তু আমাদের ধর্মে মানে হিন্দু ধর্মে সো-কল্ড সব জায়গাতেই প্রায় বলা হয় যে প্রত্যেকটা মানুষকে কখনো না কখনো, সবসময় যে দরকারে তা নয়, অদরকারেও শ্মশানে গিয়ে বসতে হয়। শ্মশানে যাওয়াটা ভীষণ ভীষণ দরকার। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় গো ওটা, যে একদম এখানেই তো শেষ। যে একটা বডি যতক্ষণ অবধি সে বেঁচে হেঁটে চলে বেরিয়েছে, হয়তো তার আগের মুহূর্ত অবধি, এরকম হতেই পারে, আগের মুহূর্ত অবধি একজন মানুষ বেঁচে হেঁটে চলে সব করে দাপটের সঙ্গে বেরিয়েছে, তারপরে হঠাৎ করে একটা হার্টে ধাক্কা মেরেছে, সে মারা গেছে, সঙ্গে সঙ্গে সে হয়ে গেল লাশ। তখন আর অমুক চন্দ্র অমুক নেই, দেহ হয়ে লাশ, বডি। যে আমার নম্বরটা কখন আসবে, আমার বডি ওখানে পড়ে আছে। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, সেজন্যই বলা হয় যতক্ষণ শ্বাস এরপরই লাশ আছে, এরপরে। তো এই ব্যাপারটা মানে একজন মানুষ যদি শ্মশান গোয়ার হয়, অন্তত তুমি মাসে একবার করে হলো ওই যে বডিগুলো শুয়ে আছে, নিজের কেউ নয়, এমনি ওইখানে বসে, এগুলো না আমিত্ব লস করতে হয় না, আমিত্বর থেকে মুক্তি পেতে ভীষণভাবে সাহায্য করে। এগুলো প্র্যাকটিস গো, এগুলো জাস্ট প্র্যাকটিস। একদম একদম। মানে যদি ডেলিবারেটলি প্র্যাকটিসটার মধ্যে কেউ থাকে না, একদম অনেকখানি হেল্প হবে। একটা জিনিস বারবার বলতে হয় যে দেখো, আমাদের তো মনটাকেও, বাচ্চাকে যেমন শাসন করতে হয়, আমাদের মনটাকেও তো শাসন করতে হয়, মানে রীতিমতো চাপকে রাখতে হয়। কারণ ওই যে মন কি লোহার যন্ত্র, সে তো কনস্ট্যান্ট এদিক ওদিক বিপথে যাবে। যেটা ঠাকুর বলছেন, যেটা বিচার, যে তুমি দেখতে পাচ্ছ তোমার মন দুঃখ পেয়েছে, তুমি দেখতে পাচ্ছ তোমার মন কাঁদছে, তাহলে এই তুমিটাকে, তাহলে তোমার থেকে তুমি তোমার মনকে আলাদা করতে পারছো, তাহলে তুমি তাকে শাসন করতে পারছো না কেন? একদম ওই শাসনটাতে করে রাখতেই হবে। অ্যাকচুয়ালি আমরা মানে খুব ঠুনকামিকে নিয়ে বসে থাকি, তো আমার রাগ হয়েছে, অথচ সেটাও বুঝি না, যখন কথা বলছি আমার রাগ হয়েছে, আমার ভালো লাগছে, তার মানে ওই ভালো লাগা, এই রাগ, এই ব্যাপারটা আমি নই, আমার হচ্ছে, তাহলে আমিটাকে, এইটা যদি মানুষ যাকে নিয়ে এত গর্ব করছে তাকে যদি সত্যিকারের খুঁজতে শুরু করে না, তাহলে আর গর্ব থাকে না। এবং এই সত্যিকারের খোঁজার জন্য তুমি প্রথম যেটা পড়লে, যে একদম বসে আলোচনা করা দরকার। এই যে এই সৎ প্রসঙ্গ আলোচনা, পজিটিভ এনার্জির কথা আলোচনা, পজিটিভ সিচুয়েশনের কথা আলোচনা, এই আলোচনা আমার গুরুদেব বলতেন আলোচনা মানে হলো আলোচনা। তো এই ব্যাপারটাই খুব সংক্ষেপে হলো আলোচনা, এটা ওনার কথা ছিল। তো ব্যাপারটা তাই, ব্যাপারটা থেকে আলো ছড়ায়, একদমই তাই, আলো বেরোয়। কারণ তুমি এমনি সময় দেখবে, তুমি যেটা আমরা বলি যে কখনো মন খারাপ, একা একা বসে থেকো না, কাছের মানুষটাকে গিয়ে বলো। কেন বলো? যেই তুমি বলবে তোমার মন থেকে দুঃখের ভারটা কমে যাবে, ওই একটা অস্বস্তির ভারটা কমে যাবে। তার মানে আলোচনা যে কোনো
জায়গা থেকে তোমাকে অন্য জায়গায় যেতে পথ দেখাচ্ছে। এই আলোটা দেখাচ্ছে এই যে মায়ের কথায় আছে দেখো, ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, মানে একটা ফুল এমনি ধরলে হয়তো তার গন্ধটা নেই, তুমি নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়। তার মানে ব্যাপারটা ওই যে যেটা আমরা সেই আগে একটা এপিসোডে বলেছিলাম, হ্যামারিং, পুরো প্রত্যেকটা জিনিসে হ্যামারিং করতে 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 সেটা থেকে রসটা বেরোবে, আলোচনা করতে করতে একটা রস বেরোবে, তাতে যে আলোচনা করছে তার উপকার, যে শুনছে তার উপকার। আজকের দিনে যখন আমাদের ভুল বোঝাবুঝি ক্রমশ বাড়ছে, যখন আমরা একে অপরকে চিনতে পারছি না, চিনতে পারার সময় পাচ্ছে না, আমরা তখন খুব আলোচনা করি, আমরা তখন খুব কথা বলি। দেখবেন যে একটু কথা বললে না সব সমস্যা দূর হয়ে যাবে। একটু সময় বের করে একে অপরে আমরা বসি, এই বসাটার নামই হলো আলোচনা করা। এবার সেই বসাটা সম্পর্কের দূরত্ব দূর করতেও যেমন বসা যায়, তেমন মনটাকে ধরে বেঁধে বসে এনে রাখতেও বসা যায়, দুটো ক্ষেত্রেই বসা যায়। সেই কারণেই মা বলেছেন এই আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতে হয়। একদম প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম, যে এসব আলোচনা করা ভালো, পরস্পরেরটা শুনে এতে মতি হবে। এবং এই আমরা যত আলোচনা করব, যত আমি একটা কথা বলবো, আপনার আর একটা কথা মনে হবে, মহুয়ার আর একটা কথা মনে হবে, আমার একটা রাস্তা আপনাকে হেল্প করবে, আপনার একটা রাস্তা আমাদের হেল্প করবে, এইভাবেই আমরা মনের ঘরে আলো জ্বালিয়ে তুলতে পারবো। আর সেই আলোয় আমাদের সমাজটা ভীষণভাবে আলোকিত হয়ে উঠবে। আজ এই পর্যন্তই। আলোয় থাকুন, সুন্দর আলোচনায় থাকুন, সৎ অসৎ বিচার করে থাকুন, ভালো থাকুন, আর শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল, প্যাস্টেল এন্টারটেনমেন্টের নিবেদন। কারণ প্যাস্টেল স্পিরিচুয়াল হলো আমার আপনার সকলের ভালো থাকার ঠিকানা।